হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আবদুল্লাহ। আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে বাংলাদেশের রেমিটেন্স আসা প্রসঙ্গ নিয়ে। আপনারা জানেন বাংলাদেশ থেকে বিদেশে কাজের উদ্দেশ্যে যত শ্রমিক যায় তার বড় অংশ যায় সৌদি আরবে। গত 3 বছর অর্থ বছর ধরে হিসাব করলে দেখা যাচ্ছে যে সেইখানেই যত বেশি লোক বাংলাদেশ থেকে যাচ্ছে, অন্যান্য দেশে এতটা লোক যাচ্ছে না। কিন্তু রেমিটেন্স আসার ক্ষেত্রে এই দৃষ্টি থেকে আগের তুলনায় রেমিটেন্স কম আসছে। কোনো একটা সময় ছিল, আজ থেকে 3 বছর আগেও সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে আসতো, কিন্তু সাম্প্রতিক সময়ে সেটি হচ্ছে না। তুলনামূলকভাবে লোক বেশি যাচ্ছে কিন্তু রেমিটেন্স আসছে কম। সৌদি আরব থেকে রেমিটেন্স কেন কম আসছে বা তার ইম্প্যাক্ট কি, এইসব নিয়ে টিভিএসে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন কামরান সিদ্দিকী। আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনবো যে সৌদি আরবে বেশি লোক গেলেও কেন রেমিটেন্স কম আসছে বা সেই রেমিটেন্স কিভাবে আসছে, এই বিষয়গুলো। কামরান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি বলছেন সৌদি আরবে আমাদের দেশ থেকে কর্মী যাচ্ছে সবচেয়ে বেশি, কিন্তু রেমিটেন্স কম আসছে। আসলে কেন কম আসছে বা কর্মী যাচ্ছে যে বেশি বলছেন, একটু যদি সংখ্যা হিসেব দিয়ে বলেন যে অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে কত সংখ্যক লোক যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। সৌদি আরবে আমাদের সৌদি সরকারি হিসাব অনুযায়ী প্রায় 3 মিলিয়ন 30 লাখ লোক বাংলাদেশে কিন্তু থাকে, যেটা একক দেশ হিসেবে সর্বোচ্চ। তো রিসেন্টলি যেমন গত 3 বছর ধরে 5 লাখের বেশি এবং লাস্ট এফওয়াইতে প্রায় 6.5 লাখের মতো লোক আমরা দেখতে পাচ্ছি। এফওয়াই 24-এ 5.5 লাখ লোক গিয়েছে এবং আমরা ক্যালেন্ডার ইয়ারে 2024-এ সর্বোচ্চ 6 লাখের বেশি লোক সৌদি আরবে গিয়েছে। এটা রেকর্ড, এটা আগে কখনো এর পরিমাণ যায়নি। তো রেমিটেন্স সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অর্ধেকে নেমে এসেছে, যেটা আগের এফওয়াই আমরা 21-এ ছিল 5.72 বিলিয়ন, সেটা লাস্ট এফওয়াইতে এসে 2.74 বিলিয়ন, মানে অর্ধেক। ইয়ারলি হিসাব বলছেন? আমি এফওয়াই মানে ফাইন্যান্সিয়াল ইয়ারে বলছি, প্রায় অর্ধেকের নেমে এসেছে। তো আমাদের অন্যতম আরেকটা সমবাজার হচ্ছে ইউএই, যেটা সংযুক্ত আরব আমিরাত। সেখানে আবার কিন্তু লোক যাচ্ছে খুব কম। যেমন গত 3 বছরে মিলিয়ে মাত্র প্রায় 3 লাখের মতো লোক গিয়েছে, 2,74,000 লোক গিয়েছে, যেটা সৌদি আরবে প্রায় 17 লক্ষ বেশি। কিন্তু রেমিটেন্সে এটা ডাবল হয়ে গেছে, যে ইউএইতে লাস্ট এফওয়াইতে ইউএইতে প্রায় 4.74 বিলিয়ন, যেটা সৌদি আরবের ডাবল প্রায়। তাহলে কারণটা কি? এটা আপনি সবসময় আমরা জানেন যে মূলত হুন্ডি হচ্ছে, আমাদের বলা হয় যে হুন্ডিতে লোকজন টাকা পাঠায়। তো ট্রেডিশনালি আমরা হুন্ডিতে টাকা পাঠালে মানুষ বেশি টাকা পায়, এটা হচ্ছে প্রথম কারণ, যেটা সবসময় হয়ে থাকে যে আমি একটু বেশি টাকা পাবো এই কারণ হুন্ডিতে পাঠালাম। কিন্তু রিসেন্ট ট্রেন্ড যেটা আমরা নতুন সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এত লোক যাচ্ছে সৌদিতে, তারা অনেকে গিয়ে কাজ পাচ্ছে না, এটা একটা কারণ। আবার কাজ পেলেও তারা হচ্ছে যে বৈধ ওয়ার্ক পারমিট, যেটাকে বলে রেসিডেন্স পারমিট, ইকামা, সৌদি আর ওরা বলে থাকে ইকামা, সেই ইকামাটা পাচ্ছে না আমাদের কর্মীরা, যে কারণে তারা অবৈধ হয়ে যাচ্ছে। মানে তার পাসপোর্ট আছে কিন্তু সে যেহেতু ভ্যালিড ওয়ার্ক পারমিট না পাওয়ার কারণে সে অবৈধ হয়ে যাচ্ছে। আনডকুমেন্টেড হয়ে গেলে আপনি আর ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে পারবেন না। তো আমাদের সেক্টর ইনসাইডার যারা আছেন তারা বলছেন যে এটা হচ্ছে অন্যতম প্রধান কারণ। এই যে এত লোক যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, এই টাকাটা ঠিকই বাংলাদেশে আসছে হয়তো বা, কিন্তু আমরা সেটা কোনো ইম্প্যাক্ট, কারণ তারা হুন্ডিতে পাঠাচ্ছে বা অন্য কারো মাধ্যমে পাঠাচ্ছে, যে কারণে সরাসরি ইম্প্যাক্টটা দেখা যাচ্ছে না। এইখানে একটা বিষয় আপনার কাছ থেকে একটু বুঝে নিই, সেটা হচ্ছে আপনি বলছেন যে ওয়ার্ক পারমিট বা ইকামা এটা পাচ্ছে না। এটা কি মানে ইতিমধ্যে সৌদি আরবে যারা আছেন ওনারা পাচ্ছেন না, নাকি নতুন একজন যিনি বাংলাদেশ থেকে গেলেন উনি এই ইকামা না নিয়েই পৌঁছালেন? হ্যাঁ, আপনি একটু ভালো প্রশ্ন করেছেন। এটা দুই রকমই হচ্ছে। কারণ হচ্ছে এই লাস্ট 5 বছর যাবৎ হচ্ছে তাদের ইকামা ফি অনেক বেড়ে গেছে। এখন প্রায় ইকামা ফিটা বেসিক্যালি দেয় হচ্ছে এমপ্লয়ার, মানে নিয়োগকর্তা। তো এখন সব মিলিয়ে প্রায় 11,000 রিয়াল তাদেরকে বছরে ইকামা ফি দিতে হয় একজন এমপ্লয়ারকে। তো দেখা যাচ্ছে যে সে যেই পরিমাণ কর্মী নেয়, তো সেই করছে তার কাছে এটা অনেক ওভারলোডেড। তো একটা হয়তো একসাথে 20 জন, 50 জন, 100 জন নেয়। তারা আবার একটা প্রজেক্ট
করলে তাদের যে ফিডব্যাকটা আসে সে তুলনায় তারা এটা কাভার করতে পারে না। বেসিক্যালি লো স্কিল যে জবগুলো, যেমন হচ্ছে আমাদের ক্লিনার বা কনস্ট্রাকশন ওয়ার্কার, এই ধরনের জবগুলোতে তাদেরকে এই পেমেন্টটা দিতে হচ্ছে, যেটা দুই ধরনেরই আছে, যেহেতু প্রতি বছরই কামাটা আবার রিনিউ করতে হয়। তো সেই এই 11,000 রিয়াল কিন্তু প্রতি বছরই, এটা আপনি পুরনো কর্মী হন আর নতুন যান, নতুন গেলে আপনাকে প্রথমে 3 মাসের একটা কাজের একটা সুযোগ থাকে, 3 মাসের মধ্যেই কামাটা দিতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কর্মীরা 3 মাস পার হয়ে যাচ্ছে, 1 বছর 2 বছর সেটা তারা পাচ্ছে না। আবার আমি এখানে 10 বছর ধরে সৌদিতে আছে, এরকম লোকের সাথে কথা বলেছি, উনি লাস্ট 2 বছরই কামা পাচ্ছে না, তার এমপ্লয়াররা রিনিউ করছেন না। তো এইসব কারণেই হচ্ছে মূল, এটা একটা আমরা প্রধান কারণ আমরা পেলাম। আর সেকেন্ড হচ্ছে যে এই সৌদিতে আমাদের বাংলাদেশ ব্যাংক বা আমাদের যারা এই সেক্টরে কাজ করেন বিশেষজ্ঞরা বলছেন যে ইউএইতে যে এত জাম্প হলো, এটা কেন ইউএইতে এত লোক যাচ্ছে না, বা একটা ইস্যু আছে যে ইউএইতে যারা রিসেন্ট টাইমে গিয়েছে অল্প গেলেও সেখানে স্কিল্ড ওয়ার্কার বেশি, যেমন এই অ্যাকাউন্টেন্ট গিয়েছে প্রায় 10,000। আবার সৌদিতে যারা যাচ্ছে তারা হচ্ছে লো স্কিল্ড ওয়ার্কার, ধরেন একজন জেনারেল ওয়ার্কার, যেটা আমরা বলি ক্লিনার, কনস্ট্রাকশন ওয়ার্কার বা হাউসমেট। এটা একটা কারণ, একটু স্কিল যদি পাঠান, আপনি ড্রাইভার পাঠালে বেশি স্যালারি পাচ্ছে, এটা একটা কারণ। বাট আরেকটা ইন্টারেস্টিং, যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর রিসেন্টলি বলেছেন যে বাংলাদেশের কিছু ওখান থেকে সৌদি থেকে বেসিক্যালি কিছু টাকা ইউএইতে চলে যাচ্ছে, সেটা আবার পরে রেমিটেন্স হয়ে এখানে আসছে ব্যাংকিং চ্যানেলে। হ্যাঁ, মানে তারা ওখানে পাঠাচ্ছে লন্ডার মানি, তারপর এখানে পাঠাচ্ছে আবার রেমিটেন্স পাঠালে তো আবার কিছু টাকা বাড়তি হয়। আবার আমাদের বছর খানেক ধরে আপনি ডলার সংকট যখন শুরু হয়, এখানেও সেই বিষয়টাও আসছে যে বড় বড় কোম্পানি যারা, তারা তো ইম্পোর্ট করতে পারছিল না, এলসি খুলতে পারছিল না, তখন হচ্ছে যে তাদের যে একটা ফাইন্যান্সিয়াল ডেফিসিট, যেটা ডলারের যে ডেফিসিট, সেটা পূরণের জন্যও তারা এই বড় বড় কংগ্লোমারেট যারা হচ্ছে, যাদের হয়তো ইউএইতে বিজনেস আছে বা হচ্ছে তাদের সৌদি আরবে বিজনেস আছে, এরাও এক ধরনের হুন্ডি প্রসেসের সাথে জড়িয়ে গেছে। এরা সেখানে এই যে টাকা পাঠানোর যে সিস্টেম বা সার্কেল, এই সার্কেলটা তারা ডোমিনেট করছে, তারা কন্ট্রোল করছে, তারাও ওখানে খুলে ফেলছে। এই কারণে একে তারা ডলার সেভ করছে, ডলার তারা সংগ্রহ করছে। এটার একটা ইম্প্যাক্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে যে এটা দেশের যে ডলার বাজার অস্থির হওয়ার এটা একটা কারণ ছিল। তো এটা হচ্ছে এই রিসেন্ট ট্রেন্ডের সাথে সমস্যা। আর এর বাইরে আমরা যেটা আরও খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের যে উমরা যাত্রী যায়, আপনি জানেন যে প্রায় 4.5 লাখ থেকে 5 লাখ লোক প্রতি বছর উমরা করতে যায়, হজে যায় একটা ভালো সংখ্যা, 1 লাখের বেশি লোক। তো এই উমরা যাত্রীদের একটা মেজর, এইসব লোকের ক্ষেত্রে বছরে প্রায় 1,000 কোটি টাকার মতো পেমেন্ট হয়, যেটা 50% অ্যাটলিস্ট, মানে আমাদের যারা বিজনেস করে হজ উমরা এজেন্সি, তাদের হিসাবে এই টাকাটা বেসিক্যালি হুন্ডিতে যায়। আপনি যখন তাদের ব্যাংকিং চ্যানেলে ভালো প্রাইস পায়, দেন তারা ব্যাংকে পাঠায়, আর নাহলে তারা হচ্ছে যে ওই হুন্ডিতে অন্তত মিনিমাম 50% টাকা যায়। তো এই বেসিক্যালি এই কারণগুলো আমরা এখানে আপনার কাছ থেকে একটু বুঝি, মানে ওমরাই ধরেন আমার একটা এজেন্সি আছে, আমি লোকজনকে ওমরার জন্য সৌদি আরবে পাঠাই, তাহলে আমি কি করছি যে আমি ওইখান থেকে আমি যাদেরকে পাঠাচ্ছি তাদের থাকা খাওয়া, হোটেল ভাড়া করি, গাড়ি ভাড়া করি, এইগুলো তো করি। ওইখানে আমার একটা খরচ আছে আমার এজেন্সি, ওখানে ধরেন মাসে আমার 10,000 রিয়াল খরচ আছে। আমি কি করছি যে তাহলে আমি স্থানীয়ভাবে এই 10,000 রিয়াল সংগ্রহ করে বাংলাদেশের এই টাকাটা পরিশোধ করছি। এই ধরনের কাজ আমাদের ওমরা করার এজেন্সিগুলো করছে। এক্স্যাক্টলি, আপনি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এরকমই হচ্ছে, কিছু টাকা তারা ম্যান্ডেটরি, যেমন হজের ক্ষেত্রে যেটা উন্নতি হয়েছে যে হজের ক্ষেত্রে সৌদি সরকার বাধ্যতামূলক করে দিয়েছে যে এই টাকাটা আপনাকে ব্যাংকিং চ্যানেলে পাঠায়, এই জন্য হজে এইটা কমে গিয়েছে। বাট উমরার ক্ষেত্রে এখনও স্কোপ আছে, তো তারা ওখান থেকে ম্যানেজ করে, হয়তো আমি প্রবাসী, আমি দেশে টাকা পাঠাবো, কিন্তু তারা এখান থেকে টাকাটা দিয়ে দিচ্ছে। সো এই টাকাটার আসলে ব্যাংকিং চ্যানেলে আসার দরকার হচ্ছে না। তো এইভাবেই আসলে হুন্ডিটা হচ্ছে আর কি। আপনার কথা থেকে যেটা বোঝা গেল যে আপনার সৌদি আরবে আমাদের দেশে যেরকম প্রচুর মানুষ আছে, সেখানে প্রচুর মানুষ বৈদেশিক মুদ্রা উপার্জন করছে, তো দেশের ব্যবসায়ীরা সেখান থেকে আলাদাভাবে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করার চেষ্টা করছে। সৌদি আরবে যেহেতু ওমরা এবং হজ মিলিয়ে একটা বড় কর্মযজ্ঞ থাকে এবং সেইখানেও এই খাতের ব্যবসায়ীরাও সেখান থেকে টাকা মানে সংগ্রহ করছে, যে কারণে সৌদি আরব থেকে টাকা দেশে মানে বৈদেশিক মুদ্রা দেশে আসার তুলনায় মানে এটা কম, ওখানে চাহিদাটা, স্থানীয় চাহিদাটা বেড়ে যাচ্ছে আর কি। রাইট। কিন্তু আপনি যে বলছিলেন যে সংযুক্ত আরব আমিরাতে স্কিল ওয়ার্কার যাওয়ার কারণে সেখান থেকে বেড়েছে, অথবা সৌদি আরব থেকে কিছু
হুন্ডি হয়ে সংযুক্ত আরব আমিরাতে যায়। আমরা খবর পাচ্ছি যে অন্যান্য দেশেও আমাদের কর্মী যাওয়া তুলনামূলকভাবে আগের তুলনায় একটু বেড়েছে। সেই সব জায়গা থেকে রেমিটেন্স, সামগ্রিকভাবে রেমিটেন্স পরিস্থিতি কেমন, বা সেইখানে কি কোনো ধরনের প্রতিবন্ধকতার খবর আপনারা পাচ্ছেন? না, আমাদের আসলে এখন বর্তমানে আসলে বাজারটা, শ্রমবাজারটা মূলত এককেন্দ্রিক হয়ে গেছে সৌদি আরব। এই যে প্রচুর লোক যাচ্ছে, সেই তুলনায় আমরা কিন্তু অন্যান্য শ্রমবাজারে লোক পাঠাতে পারছি না, অনেকগুলো বাজার বন্ধ। ইউএইও কিন্তু এখন বন্ধ জুলাইয়ের পর থেকে, তারপরে ওমান বন্ধ প্রায় 1 বছরের বেশি সময়, এভাবে বাহরাইন বন্ধ 2016 থেকে, তো মেজর মালয়েশিয়া বন্ধ এখন, তো মেজর শ্রমবাজারগুলো বন্ধ। সেই অর্থে রেমিটেন্স খুব বেশি মানে ওই আগে মানে খুব পুরো বেড়ে গেছে এরকম বলা যাবে না। আমাদের যে ট্রেডিশনাল মার্কেটগুলো আছে, যেমন কুয়েতে 5th হাইয়েস্ট রেমিটেন্স আসে, মালয়েশিয়ায় 8ম এরকম, তারপরে হচ্ছে ইউএসএ, ইউএই এবং হচ্ছে ইউকে থেকে একটা ভালো অ্যামাউন্ট আসে। এইসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইউরোপের মার্কেটগুলোতে যেটা হয় যে ইউরোপ আমেরিকাতে অল্প লোক থাকলেও সেখান থেকে বেশি রেমিটেন্স আসে। তো এখান থেকে একটা বিষয় আমরা ধারণা পাই যে আমরা যদি আরও বেশি সংখ্যক স্কিল লোক পাঠাতে পারি এবং লোকজনকে স্কিল করে যদি এই ইউরোপের শ্রমবাজারটা ধরতে পারি, বিকল্প শ্রমবাজার তৈরি করতে পারি, তাহলে আমাদের এই এখন তো 23 বিলিয়ন আমরা ফরেন কারেন্সি রিজার্ভের যে কন্ট্রিবিউশন, এটা আমরা আরও, এবার তো লাস্ট এফওয়াইতে প্রায় 27 বিলিয়ন রেকর্ড হয়েছে, এফওয়াই না, লাস্ট ক্যালেন্ডার ইয়ারে। তো এটা আমরা, সরকারের তো একটা টার্গেট ছিল 2041-এর মধ্যে এটাকে ডাবল করে ফেলার একটা ব্যাপার। তো সেই টার্গেটটা আমার অবশ্যই পূরণ করা সম্ভব। ধন্যবাদ কামরান আপনাকে। আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইট। আমরা কামরানের আলোচনা থেকে বুঝলাম যে সৌদি আরবে বাংলাদেশের থেকে কর্মী অনেক বেশি গেলেও সেখানে আসলে বাংলাদেশেরই একটা ব্যবসায়ীদের বড় অংশ আছে, যারা বড় বড় ব্যবসা করেন, যাদের ইম্পোর্ট পেমেন্ট দিতে হয় তারা, এবং আমাদের যারা ওমরা এজেন্সিগুলো রয়েছে তাদেরও স্থানীয়ভাবে বৈদেশিক মুদ্রার চাহিদা থাকে। সৌদি আরবে অবৈধ বা কাজের অনুমোদন নেই এইরকম কর্মী সংখ্যাও অনেক বেশি, যেটা কামরান বলল। সৌদি যারা নিয়োগকর্তা তারা তাদের খরচের কথা বিবেচনা করে বাংলাদেশের কর্মীদেরকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে তারা তুলনামূলকভাবে কম আগ্রহ দেখাচ্ছে। এইসব ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, কারণ রেমিটেন্স আমাদের দেশের অর্থনীতির একটা বড় শক্তি। আমরা চাই অর্থনীতি আরও শক্তিশালী হোক, বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধি পাক, এবং যারা প্রবাসী তারা যাতে নির্ঝঞ্ঝাটভাবে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হয়, সরকার সেই ধরনের উদ্যোগ নেবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।